চলে গেলেন ফুটবল জাদুকর দিয়েগো মারাদোনা। স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক। জানুয়ারিতে 200 টাকা দামে আসছে 6,80,00,000 টিকা। করোনায় আরও 39 প্রাণহানি। এবার অন্তকোন্দল নিয়ে বিপাকে আওয়ামী লীগ, তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে তৎপর কেন্দ্রীয় নেতারা। ডিসেম্বরে ভাসানচরে যাচ্ছে 1000 রোহিঙ্গা। জাতিসংঘ দায়িত্ব না নিলে দেখভাল করবে সরকার। এবং বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 11,800 প্রাণহানি, শনাক্ত 5,85,000-এর বেশি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। ওপারে চলে গেলেন ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা। কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান 60 বছর বয়সী এই কিংবদন্তি। তার মৃত্যুতে 3 দিনের শোক পালন করবে আর্জেন্টিনা। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 86 বিশ্বকাপ মারাদোনাময়। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এক মহানায়কের অতিমানবীয় পারফরমেন্সে। বলা যায় একাই জিতিয়েছেন বিশ্বকাপ, আর তাতে ধরা দিয়েছে অমরত্ব। পরের বিশ্বকাপেও ছিলেন স্পটলাইটে, দলকে তুলেছেন ফাইনালে, তবে পারেননি ট্রফি জেতাতে। 4 বিশ্বকাপের শেষটায় ডোপ কেলেঙ্কারি দাগ কেটে দেয়। ক্যারিয়ার জুড়ে যতটা নন্দিত হয়েছেন, কিছুটা নিন্দা সমালোচনাও সেটে আছে ফুটবল জাদুকরের পাশে। আর্জেন্টিনার জার্সিতে 91 ম্যাচে 34 গোল, তার সাথে বড্ড বেমানান। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অ্যালকোহলে আসক্তি, কোকেন সেবন তাকে বরাবরই প্রশ্নের মুখে ফেলেছে। গেল 2 দশকে হাসপাতালের সঙ্গে সখ্যতাও গড়ে উঠেছিল বলা যায়। সবশেষ মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছিলেন, তবে মাঠে আর ফেরা হলো না মারাদোনার। 16 বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু। ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্স, বার্সেলোনা অধ্যায় শেষে যোগ দেন নাপোলিতে। সেখানেই হয়ে ওঠেন সর্বকালের সেরা। তার ছোঁয়ায় নাপোলি পায় ইউরোপ শ্রেষ্ঠত্ব। ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে কোকিন আসক্তির সঙ্গে লড়েছেন। 1991-এ ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হন 15 মাস। 1997-এ খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। এরপর যুক্ত হন কোচিং ক্যারিয়ারে, যেখানে শুধুই পরিবর্তন আর তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব সামলেছেন 2008 থেকে 10 পর্যন্ত। তার অধীনে 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তে। নিজ দেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং মেক্সিকোর 2টি ক্লাবের সঙ্গে কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি ছিলেন আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব জিমনেসিয়ার দায়িত্বে। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মারাদোনা আলোচনায় থেকেছেন, শিরোনাম হয়েছেন প্রতিনিয়ত। যেখানে যখন গেছেন, ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার মৃত্যু ফুটবল ইতিহাসে ঝরে যাওয়া এক নক্ষত্রের বিদায়। কান্না ঝরবে বিশ্বের অগণিত ভক্ত ফুটবল প্রেমীদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 200 টাকার মধ্যে বাংলাদেশকে 6,80,00,000 করোনা টিকা দেবে জাতিসংঘ। এ সংক্রান্ত জোটের সদস্য হওয়ার সুবিধা পাচ্ছে এদেশের মানুষ। আসছে জানুয়ারিতেই হাতে করোনা ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে টিকা কেনার জন্য 735 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয়। ফাইজার, মডার্না ও স্পুটনিক 5-এর পর অক্সফোর্ডের করোনা টিকার সফলতার খবর দিয়েছেন বিজ্ঞানীরা। তবে অন্যান্য টিকার চেয়ে কম ডোজ ও স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় বলে সাড়া ফেলেছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ভ্যাকসিনটি আগে ভাগেই পেতে গেল 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি ডোজের দাম $5। আসছে জানুয়ারিতে টিকা হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে চলছে ভ্যাকসিন বন্টন ও সংরক্ষণের প্রস্তুতি। এটা একটা কোল্ড চেইন আছে, সেই কোল্ড চেইনটা মেনটেন করে আমাদেরকে আনতে হবে। তো আমাদের বেক্সিমকোর সাথে যে চুক্তিটা হয়েছে তাদেরকে আমরা বলেছি এটা আমাদের যেখানে
এগুলো রাখার সক্ষমতা আছে, যেমন জেলা পর্যায়ে আছে আমাদের, ঠিক আছে, উপজেলা পর্যায়ে আছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে তারা ভ্যাকসিন পৌঁছে দেবে। ভ্যাকসিনটাকে মাঠ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শুধু যন্ত্রপাতিতে তো হবে না, ম্যান পাওয়ার লাগবে। তাহলে সেই ম্যান পাওয়ার আমরা আমাদের যে 26,000 হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে যারা ফিল্ডে সবসময় ভ্যাকসিন দিয়ে অভ্যস্ত বা দিচ্ছে, সরকারের ইপিআই কর্মসূচিকে যারা বাস্তবায়ন করছে, তাদেরকে আমরা কাজে লাগাবো। স্বল্পোন্নত দেশের জন্য কম মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্স নামে জোট গঠন করেছে জাতিসংঘ। বাংলাদেশও এর সদস্য। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই জোটের মাধ্যমে চাহিদার 20 ভাগ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। 6,80,00,000 ডোজের মধ্যে প্রথমে 3 কোটি, পরে প্রতি মাসে দেয়া হবে 50 লাখ করে। প্রতি ডোজের মূল্য পড়বে 137 থেকে 175 টাকা। 20% পরেও আমাদের ভ্যাকসিন প্রয়োজন, তখন আমরা কিন্তু হয়তো গ্যাভির কোভ্যাক্সের মাধ্যমে আবার কেনার সুযোগ থাকবে, তারা এই কথাটা জানিয়েছে। এবং এইভাবে যদি আমরা এই 80% পর্যন্ত পপুলেশনে আমরা একসময় পৌঁছাই, তাহলে প্রায় 13 কোটি মানুষকে দিতে পারবো। কিন্তু 20% পপুলেশনে আমরা প্রায় 4.5 মিলিয়ন মানুষ আমাদের ভ্যাকসিনটা পাবে। এদিকে দেশে চীনের সিনোভ্যাকের ট্রায়াল হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত। তবে চীন ও ভারতের আরও 2টি কোম্পানি তাদের টিকার পরীক্ষা চালাতে চায় বাংলাদেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 27 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,487 জনের। 117টি ল্যাবে 24 ঘন্টায় 16,001 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,156 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.47%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,54,146 জনে। সুস্থ হয়েছেন আরও 2,302 জন। এ নিয়ে মোট সুস্থ 3,69,179 জন। এবার অন্তঃকোন্দল নিয়ে বিপাকে আওয়ামী লীগ। তৃণমূলের সব পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে তৎপরতা বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতারা। স্বজনপ্রীতি ও গ্রুপিং বন্ধে সবাইকে হুঁশিয়ার করেছেন তারা। বলেছেন, না হলে নরসিংদী ও সিরাজগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো পরিণতি হবে। টানা 12 বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগ। দলের এই সুদিনে সক্রিয় সব পর্যায়ের নেতাকর্মীরা। এরই সূত্র ধরে বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে খণ্ড খণ্ড গ্রুপ, আর আধিপত্য বিস্তারের জেরে প্রায়ই হচ্ছে সংঘর্ষ। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি নরসিংদী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেতারা বলছেন, এই অন্তঃকোন্দল সংগঠনকে প্রশ্নবিদ্ধ করছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে উন্নয়ন কাজে। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রতিযোগিতাকে দল স্বাগত জানালেও রেষারেষি প্রত্যাশিত নয়। বিবদমান সব ইউনিট নিয়ে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার জন্য ডেকে আনি, জেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকি যে আপনার এখানে এই সমস্যাগুলো আছে, এগুলোর সমাধান করতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্নিং দিই, সেকেন্ড ওয়ার্নিং দিই, থার্ড ওয়ার্নিং দিই, লাস্ট ওয়ার্নিং না দিয়ে আমরা অ্যাকশনে চলে যাই। তখন নেত্রী অ্যাকশনে চলে যান। আমরা রিপোর্ট করি নেত্রীকে যে এখানে ডিস্ট্রিক্টের এই পজিশন, এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বিভাজন, পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাও দায়িত্ব হচ্ছে রিপোর্টটা প্লেস করা, মাঠের রিপোর্টটা। আলোচনার মাধ্যমে অনেক এলাকার দ্বন্দ্ব নিরসন হয়েছে বলে জানালেন নেতারা। তাদের হুঁশিয়ারি, এ ব্যাপারে কেউ অসহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সতর্কবার্তার পরেও যদি অন্য কোনো ইউনিট সতর্ক না হয়, তাদের কর্মকাণ্ডে যদি প্রতীয়মান হয় যে তাদের নিজস্ব আধিপত্য বিস্তারে তারা লিপ্ত এবং এই কলহ দ্বিধা দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়েছে এবং তারা নিজেরা উস্কানি দিয়ে এটিকে আরও বেশি বড় করতেছে, সেই ক্ষেত্রে তো সকলের বেলায় একই ব্যবস্থাই গ্রহণ করা হয়। যে কোনো নির্বাচনে জয় পেতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করেন নেতারা। এছাড়া উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজন সামষ্টিক চেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু চাকরি নয়, তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অর্থনীতিতে অবদান রাখার তাগিদও দিয়েছেন তিনি। বুধবার 6.5 লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ, আর তার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।
সবুজ আমার কথা ভাবে নাকি? শোনো, তোমার দরকার আইটি ট্রেনিং। মানে আমার সঙ্গে চলো, সব বলতেছি। ফ্রিল্যান্সারদের আইডি দিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তথ্য প্রযুক্তি বিভাগের এই অনুষ্ঠান। গণভবন থেকে এতে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন 6.5 লাখ ফ্রিল্যান্সারের পরিচয়পত্র বিতরণের কার্যক্রম। এ সময় সরকার প্রধান বলেন, 1996 সালের আগে সরকারি অফিসের কোনো স্তরেই কম্পিউটারের ব্যবহার ছিল না। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই কম্পিউটারের আমদানি শুল্ক প্রত্যাহার করে এই খাতকে উৎসাহিত করা হয়। ফ্রিল্যান্সিং পেশাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে ঘরে বসে, গ্রামে বসে, কিন্তু এর কোনো আসলে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা না থাকাতে ঠিক এই যে তারা অর্থটা উপার্জন করছে, অনেক সময় তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই কারণে আমি নির্দেশ দিয়েছিলাম, বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার, এবং তারা যে কাজটা করে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান, সেটাও তাদেরকে দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রথম মেয়াদ থেকেই টেলিযোগাযোগ ও গণমাধ্যম সহ নানা খাতে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে সরকার। আরও কর্মসংস্থান তৈরিতে তথ্য প্রযুক্তি খাতের পরিকল্পিত উন্নয়ন অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের তরুণদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা নিচ্ছি, স্টার্টআপের জন্য বিশেষ বরাদ্দ রেখেছি। যারাই কিছু করতে যাবে তারা সাথে সাথে যে তাদের একটা আর্থিক সহযোগিতাটা তারা পায়, সেই ব্যবস্থাটাও আমরা দিচ্ছি। তাছাড়া বিভিন্ন ব্যাংক আমরা করেছি, তার মাধ্যমেও কিন্তু এই অর্থ পাওয়ার বেশ সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের মেধাবী তরুণ তরুণীদের কথা তুলে ধরে তিনি বলেন, একটু সুযোগ করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারেন। ভৌগোলিক কারণে নানা দেশের সঙ্গে যে সময়ের ব্যবধান তা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুত হতে হবে। আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুভ উদ্বোধন। বুড়িগঙ্গা ও তুরাগ নদের প্রায় 54 একর জমি দখল করেছে এমপি আসলামুল হকের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোন। ঢাকার কেরানীগঞ্জের চরওয়াশপুরে দখল করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। সেখান থেকে স্থাপনা উচ্ছেদ করতে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এর খরচ আদায় করতে বলা হয়েছে আসলামুল হকের কাছ থেকে। বুড়িগঙ্গা ভরাট করে কেরানীগঞ্জের চরওয়াশপুরের মাইশা পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেন সংসদ সদস্য আসলামুল হক। মার্চে ওই প্ল্যান্টে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেয়া হয় প্ল্যান্টের আধা কিলোমিটার সীমানা প্রাচীর। এরপর বিআইডব্লিউটিএর অভিযানের বিরুদ্ধে রিট করেন আসলাম। পরে আদালত তাকে পাঠায় জাতীয় নদী রক্ষা কমিশনে। সেখানে জেলা প্রশাসন, স্পার্সোর মতো 8টি সরকারি সংস্থা মিলে তদন্ত করে আসলামুল হকের অভিযোগের বিষয়ে। এরই মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে নদী রক্ষা কমিশন, যাতে বলা হয়েছে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন বুড়িগঙ্গা ও তুরাগের 54 একর জমি দখল করেছে। এর মধ্যে 13 একর জমি মূল নদী। বাস্তবে গিয়ে জিও রেফারেন্সিং নিয়ে সেগুলো একটা ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কী। কারণ বিআইডব্লিউটিএ গিয়ে তো তারা ভাঙচুর শুরু করেছিল, সেই জন্য ওনাদের আপত্তিও ছিল। সেই আপত্তির প্রেক্ষিতে এটা কিন্তু বলছে। তারপরে তো মাইশা আদালতেও গিয়েছে। বিআইডব্লিউটিএ বলছে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে, জায়গা ফিরিয়ে দেওয়া হবে নদী রক্ষা কমিশনকে। আমরা যাতে আইন অনুযায়ী কাজ করতে পারি এবং তারাও যেন, যারা, এটা একটা বড় মেসেজ যাবে সবার জন্য যে আইনের মধ্যে থেকে যদি কোনো কাজ করে তাহলে অবশ্যই সরকার তার সাথে আছে, আর বেআইনি কোনো কিছু করলেই সরকারি প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে সোচ্চার থাকবে। প্রতিবেদন বলা হয়েছে 2010 সালে বুড়িগঙ্গার ওয়াশপুর মৌজার ওই অংশ ভরাট শুরু করে মাইশা গ্রুপ, আর এতে মরে যায় বুড়িগঙ্গার 14 কিলোমিটার এলাকা। তবে নদী রক্ষা কমিশনের শুনানিতে অংশ নিয়ে আসলামুল হক দখলের অভিযোগ প্রত্যাখ্যান করেন। আরও যাচাই বাছাইয়ের দাবি জানান এই সংসদ সদস্য। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাবে 1000 জন। কক্সবাজার থেকে প্রথমে চট্টগ্রাম, পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তাদের নেওয়া হবে নোয়াখালীর এই আশ্রয়ন প্রকল্পে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দায়িত্ব না নিলে আপাতত তাদের দেখভাল করবে সরকার।
গন্তব্য নোয়াখালীর ভাসানচর। এই চরটির বয়স ২০ বছরের বেশি হলেও এটি মূলত আলোচনায় আসে বাংলাদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশের পর থেকে। ২০১৭ সালে ঠিক কয়েক মাস পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজার আশ্রয় শিবিরে বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে এমন ১ লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে এখানে সরিয়ে আনা হবে। শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে দাতারা। তাদের মূল দাবি চরটি বসবাসের অনুপযোগী বিরানভূমি। তবে সে দাবি যে ভিত্তিহীন তা প্রমাণ করছে দৃশ্যমান এই অবকাঠামো। ৩ বছরে এখানকার চেহারাই পাল্টে দিয়েছে নৌবাহিনী। ১ লাখ রোহিঙ্গার জন্য তৈরি হয়েছে ১২০টি গুচ্ছগ্রাম। এতে শেড আছে ১৪৪০টি, প্রতি শেডে ঘর ১৬টি। এক কক্ষে থাকবেন ৪ জন করে। রাখা হয়েছে আলাদা রান্নাঘর, টয়লেট ও গোসলখানা। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে এখানে। এই বন্দোবস্ত দেখে এখানে আসতে আগ্রহী আশেপাশের চর বাসিন্দারাও। এখানে কি সুন্দর পরিবেশ, জান না, সব বিল্ডিং, চলা ইরা, খাইতে কত শান্তি এখানে। আমাদের এই প্রকল্পের মধ্যে যদি জায়গা দিতাম, কত অবশ্যই আমরা এটা নিয়ে আসবো আমাদের পরিবার এখানে। বেরিবার না হয়তো তাহলে একটা চিন্তা ধারণা করতো যে ঝড় বৃষ্টি হইলে কোথায় যাব। এখন তো আর ঝড় বৃষ্টি হইলে এখন শেল্টার আছে বা বিভিন্ন ঘর আছে, ওইখানে মজুদ ঘর আছে, আমরা এখানে আশ্রয় নেওয়া যায়। মিয়ানমারে ফেরার আগ পর্যন্ত অস্থায়ীভাবে এখানেই রাখা হবে আশ্রয় শিবিরের ১ লাখ রোহিঙ্গাকে। এখানে আনা হচ্ছে যারা স্বেচ্ছায় আসতে চাইছেন শুধু তাদের। আর এর জন্য প্রস্তুত নৌবাহিনীর 4টি জাহাজ। এতে প্রাথমিকভাবে আনা হবে 200 পরিবারকে। ডিসেম্বর নাগাদ আনার জন্য প্রথমে ট্রানজিট ক্যাম্প থেকে ওরা রওনা দিবে, বাই রোড হয়তো চিরঙে আসবে, চিরং থেকে নৌপথে আমাদের নৌবাহিনীর যে এলসিওর মাধ্যমে তারা ভাসানচরে আগমন করবে। প্রতি ট্রিপে প্রায় 200 থেকে 250 এক একটা জাহাজে করে নিয়ে এসে আমরা এখানে আনতে পারবো। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে এখনো আপত্তি দাতাদের। তাই কক্সবাজারের আশ্রয় শিবিরে মানবিক সহায়তার দায়িত্বে থাকা ইউএনএইচসিআর এ নিয়ে কোনো সাড়া দিচ্ছে না। তাই ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আমরা ইনিশিয়ালি প্রস্তুত আছি তাদেরকে দেখভাল করার জন্য। মিনওয়াইল যখন পরিস্থিতি আপনার কন্ডিউসিভ হবে তখন যে ইউএন সিস্টেম যেভাবে সাহায্য করছে ওই বাকিদেরকে কক্সবাজারে, আমরা আশা করছি একই রকম হবে। এদিকে সাগর থেকে উদ্ধার করা ৩০৬ রোহিঙ্গা গত 4 মাস ধরে থাকছেন ভাসানচরে। পরিবার থেকে বিচ্ছিন্ন বলে ডিসেম্বর নাগাদ তাদের কক্সবাজার আশ্রয় শিবিরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। গৃহকর্মী হিসেবে কাজ নিয়ে পরিবারের আস্থা অর্জন, এরপরে কৌশলে হাতিয়ে নিতেন টাকা, স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। তবে শেষ রক্ষা হয়নি, সংঘবদ্ধ চক্রের কয়েকজন ধরা পড়েছে ডিবির হাতে। রাজধানীতে সম্প্রতি এ ধরনের চুরির ঘটনা বেড়েছে জানিয়েছে পুলিশ। তাই বাসাবাড়িতে গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। কখনো পরিচয় দিতেন অসহায় নারীর, কখনো গৃহকর্মী, আর বাড়ির দারোয়ান ড্রাইভারদের সহানুভূতি কাজে লাগিয়ে কাজ নিতেন রাজধানীর বিভিন্ন বাসায়। এভাবেই ছদ্মনাম বিলকিস ব্যবহার করে বসুন্ধরার এক পরিবারে কাজ নেন রোজিনা। 3টা দিনে ওর ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, মায়া করেছিলাম যে থাকে অসহায় কাঁদতেছে, একটা মানুষ নিয়ে এসে দিছে, মানুষই তো। ড্রাইভারের স্ত্রী ছিল, সে ফোন করে জানায় যে কাজের মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে। গিয়ে দেখি যে ওই আলমারির ডয়ার ভাঙ্গা এবং আলমারির ডয়ারে যা ছিল টাকা এবং গয়নাগাটি সেগুলো সে নিয়েই যায়। পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জনের পরে সুযোগ বুঝে ঘর থেকে 10 লাখ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয় রোজিনা। তবে তার এই চুরি ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ পাবার পরে গুলশান জোন ডিবির একটি দল ময়মনসিংহে অভিযান চালিয়ে আটক করে রোজিনা সহ চক্রের কয়েক সদস্যকে। উদ্ধার হয় চুরি যাওয়া বেশিরভাগ মালামাল। তো ওই কাকা বলছে যে বৌমা আমার 3টা কাজের লোক লাগবে। পরে আমি বলছি কাকা এই মুহূর্তে মেয়েটা ফোন দিছে, এই নাম্বারটা আপনার মোবাইলে তুলে মেয়েটারে ফোন দেয়া আপনি নিয়ে যান। মেয়েটারে কিন্তু আমি চিনি না। যখন ম্যাডাম চলে যাবারে তখন আমি বডি দিয়ে আলমারি খুলে তারপরে ডয়ারও খোলার পরে টাকা নিচ্ছি, নেওয়ার পরে গয়নাগাটি নিচ্ছি। নেওয়ার পরে আমি উন্নার ভিতরে একটা ব্যাগের ভিতরে বসছি, বইরে আমি উন্নার নিচে করে নিয়ে গেছি। পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে টার্গেট করে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করছিল। এরকম একাধিক চক্র রাজধানীতে সক্রিয়, জানিয়েছে পুলিশ। বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট, এটার মাত্রা জ্ঞান না বুঝে তারা চায়ের সাথে শরবতের সাথে সেগুলিকে খাইয়ে দিয়ে অচেতন করেও
সমস্ত লুট করে নিয়ে যান। তার সাথে আর কারা কারা জড়িত, সে কত বছর ধরে এই কাজগুলি করে আমরা জিজ্ঞাসাবাদ করে সেই জিনিসগুলোকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। চুরির ঘটনা রোধে কোনো গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। আমরা যখন কোনো কাজে কাউকে নিয়োগ করব, তার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটি আমরা সংরক্ষণ করে রাখবো বা বার্থ সার্টিফিকেটটি আমরা সংরক্ষণ করে রাখবো, এবং একই সাথে তার এক্সিস্টিং যে অভিভাবক রয়েছে তার সাথেও আমরা ফোনে কথা বলে নিতে পারি, তাদের ফোন নাম্বারটা আমরা রাখতে পারি। বিলকিস ওরফে রোজিনা এর আগেও 3 বার নানা অপরাধের অভিযোগে আটক হন। গত 6 মাসে রাজধানীতে এ ধরনের শতাধিক চুরির ঘটনা ঘটেছে, জানিয়েছে গোয়েন্দা পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব স্কুলে এবার প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি করা হবে লটারিতে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ভর্তিতে এলাকাভিত্তিক কোটা 50 ভাগ করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী 5 স্কুলে ভর্তির আবেদনের সুযোগ পাবেন বলেও জানান মন্ত্রী। দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। করোনার কারণে 8 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এবার বাতিল হলো স্কুলের ভর্তি পরীক্ষাও। বিগত বছরে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি করা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত হতো ভর্তি পরীক্ষা। এবার কারণে সব শ্রেণীতেই হবে লটারি। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবার এলাকা ভিত্তিক ভর্তির কোটা 50 ভাগ করা হয়েছে। সেই সঙ্গে একজন শিক্ষার্থী 5টি স্কুলে ভর্তির আবেদন করতে পারবে। ভর্তি নীতিমালায় আমরা আরেকটা ছোট পরিবর্তন আনছি, সেটা হচ্ছে যে ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা বাড়ানো। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40 ভাগ কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50 ভাগ হবে। এই সিদ্ধান্তকে ভালো বলছে অভিভাবকরা, তবে ভর্তিতে স্বচ্ছতা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি করতে হবে মন্ত্রণালয়কে। লটারির প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় সেদিকে নজর রাখতে হবে। লটারির মাধ্যমে করাতে অনেক সুবিধা হয়েছে, তবে শিক্ষা মন্ত্রণালয়কে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে লটারি প্রক্রিয়া সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। সরকারের নির্দেশনা অনুযায়ী উক্ত কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের মধ্যে ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশ $2 থেকে $3 বিলিয়ন আয় করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি আরও জানান, ফ্রিল্যান্সাররা $1 বিলিয়ন আয় করলেও প্রকৃতপক্ষে এ খাত থেকে $350 মিলিয়ন আয় হচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন 2025 সালে $1 বিলিয়ন পড়বে। আমি কিন্তু বিশ্বাস করি যে আজকের পরে যখন আমাদের এই সিস্টেমটা আমরা চালু করতে পারি, খুব শীঘ্রই কিন্তু আমরা $1 বিলিয়ন আয় করতে পারবো, এবং আমি মনে করি 2025 সালের মধ্যে আমরা $2 থেকে $3 বিলিয়ন কিন্তু আমরা এখান থেকে আয় করতে পারবো। এবং প্রাকৃতিক দুর্যোগ ও রেণু পোনার মড়কে এবছর সাতক্ষীরায় বাগদা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। চাষিরা বলছেন, হ্যাচারি থেকে ভাইরাসযুক্ত পোনা সরবরাহ করায় মড়ক দেখা দিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে চাষিদের যেন তেন মানের পোনা কেনার স্বভাবকেই দায়ী করছেন হ্যাচারি মালিকরা। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, সনাতন চাষ পদ্ধতির কারণেই কাঙ্ক্ষিত চিংড়ি উৎপাদন হচ্ছে না। চলতি বছর ঘূর্ণিঝড় আম্পান এবং দফায় দফায় বন্যার প্রভাবে চিংড়ি ঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকার খামারগুলো। বাগদা আহরণের সময় এবছর উৎপাদন কম ছিল, আর রপ্তানি বন্ধ হওয়ায় দেশে দাম পড়ে আগের বছরের প্রায় অর্ধেক। দুর্যোগ কাটিয়ে মাস 3 আগে ঘেরে বাগদার রেণু ছাড়েন চাষিরা। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন, কিন্তু মড়ক দেখা দেয়ায় উৎপাদনে ধস নেমেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। এবছর ঘেরবাড়িতে খুবই মাছের ফলন কম, চাষিরা খুব ক্ষতিগ্রস্ত, এবং আমরা যারা ব্যবসা করি আমরা ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত। চাষিরা অভিযোগ করেছেন, হ্যাচারিগুলো চাহিদা অনুযায়ী পোনা দিতে পারেনি। সরবরাহ করা পোনায় ছিল ভাইরাস।
তবে এ অভিযোগ অস্বীকার করে হ্যাচারি মালিকরা বলছেন, চাষের সঠিক পদ্ধতি না মানায় এবং মানসম্মত পোনা না কেনায় চাষিদের উৎপাদন কম হচ্ছে। কক্সবাজারের যে রেনু আসে, এই রেনু আপনার প্রোডাকশন নেই। এবার এবছর ফুল কারো মাছ হয়নি। হ্যাচারিতে আমরা যে পোনা তৈরি করি সেখানে যে মাছ চিংড়ির প্রয়োজন হয় সেটা আমরা ন্যাচারালি মাছ চিংড়িটা আমাদের সিজনের সময় আমরা নেচার থেকে কম পেয়েছি। চাষিরা যেটা পোনার মানসম্মত নয় বলেছে সেটা মনে হয় তাদের একটা অনুমান থেকে বলছে। সবগুলাই ভাইরাস মুক্ত পোনা, ভাইরাস যুক্ত কোনো পোনা নাই। এটা মার্কেটিং এর উপরে নির্ভর করে। আর চাষিদের কিছু চয়েসের কিছু বিষয় আছে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মরক নয় বরং সনাতন পদ্ধতিতে মাছ চাষের কারণেই চিংড়ি উৎপাদন কম হচ্ছে। চাষিদের সংকট নিরসনে চিংড়ি খাতে প্রণোদনা অব্যাহত আছে জানান তিনি। অনেকে অনিচ্ছা পোষণ করে যে ভাইরাস মুক্ত পোনা কি, এটা আসলে অনেকেই বোঝে না। তো যার জন্যে অনেকেই যারা সনাতন পদ্ধতিতে চাষ করে এরা ভাইরাস মুক্ত পোনা ক্রয় না করে সেখান থেকে পোনা ক্রয় করে। এবছর সাতক্ষীরায় ছোট বড় 55,000 চিংড়ি ঘেরে বাগদার চাষ হয়েছে। নতুন বাজার সৃষ্টির মাধ্যমে সরকার চিংড়ির ন্যায্য মূল্য নিশ্চিত করবে এ প্রত্যাশা চাষিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন জাতের ব্রি 87 ও ব্রি 76 ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মধ্যে বিপুল সাড়া মিলছে। আবাদ বাড়লে খুলনা সহ উপকূলীয় 19 জেলায় জলাবদ্ধ এলাকায় জমির উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকা জলাবদ্ধ থাকায় আমন মৌসুমে অল্প জমিতে আবাদ হয়। স্থানীয় জাতের ধান দেরি করে কাটায় সঠিক সময়ে রবি বা অন্য ফসল চাষও সম্ভব হয় না। এতে জমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে। সংকট নিরসনে কৃষি বিভাগের পরামর্শে খুলনার দাকুপ উপজেলার পানখালী এলাকায় 15 হেক্টর জমিতে পরীক্ষামূলক ব্রি 76 এবং ব্রি 87 জাতের ধান চাষ করা হয়। হেক্টর প্রতি এর উৎপাদন 4.5 টন থেকে 5 টন, যা স্থানীয় জাতের চেয়ে 2 থেকে 2.5 টন বেশি। 76 ধান লাগায় এখনো ফলনে ভালো দেখা যাচ্ছে। আশা করা যায় এখানে 25 থেকে 30 মণ হতে পারে। এই ধান করার পরে আমরা তরমুজ করতে পারি, তরমুজের পরে আঁশ। তার মানে আমরা এই 12 মাসের ভিতরে 3টে ফসল পাচ্ছি। এই ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। উদ্বুদ্ধ হয়ে যেখানে আমাদের আগে সম্পূর্ণটা স্থানীয় জাত চাষ হতো, সেখানে আমরা প্রায় 60 থেকে 70% আমরা সেখানে এই সয়াবি জাতে আমরা আসতে পারছি। গবেষকরা বলছেন, ব্রি উদ্ভাবিত উপসি ধানের এই জাত চাষে উপকূলীয় এলাকার জমির উৎপাদনশীলতা এবং ফলন বাড়ানো সম্ভব। যেখানে পানি স্বল্প, পানি কম, এই জায়গাটায় 87টা ভালো করবে এবং আমনে সবচেয়ে ভালো একটা ধান। সিডলিং হাইটটা যখন পানিটা লাগায়, যে জমিগুলোতে একটু গভীর পানি থাকে, ওই সব জায়গায় এই 76 জাতটা খুবই ভালো করবে। এই অঞ্চলে আপনারা জানেন যে আমন শুধু একটি ফসল হয়, হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে 2টি ফসলে আমরা নিতে পারি, আমরা বড় সিজনে যাতে জমি পতিত না থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রতি বছর দেশের উপকূলীয় 19 জেলায় 8,30,000 হেক্টর জমি অনাবাদি থাকে। এসব জমিতে ব্রি 76 এবং ব্রি 87 ধান চাষ করা গেলে আমন মৌসুমে বাড়তি উৎপাদন সম্ভব বলে মনে করছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবার বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। মারা গেছে প্রায় 1200 মানুষ। এ নিয়ে মোট মৃত 14,25,000 ছাড়ালো। নতুন আরও 5,85,000 নতুন করোনা রোগী শনাক্ত। বিশ্বে মোট আক্রান্ত 6,06,00,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রের সব রাজ্যেই বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। একদিনে দেশটিতে 2200 প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1,72,000 রোগী। ক্যালিফোর্নিয়ায় দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে হাসপাতালের বেড সংকট দেখা দেবে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস। জার্মানিতে মঙ্গলবার 416 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 21,000 মানুষের দেহে। বিস্তার রুখতে লকডাউনের মেয়াদ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বাড়িয়েছে জার্মান সরকার। ইটালিতে একদিনে 722 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 26,000 মানুষের দেহে। পোল্যান্ডে বিধিনিষেধ আরোপের পরও ক্রমেই বাড়ছে বিস্তার। একদিনে দেশটিতে 416 জনের মৃত্যু ও 20,000 নতুন রোগী মিলেছে। এছাড়াও রাশিয়ায় 23,000, ফ্রান্সে 16,000, যুক্তরাজ্যে 18,000 নতুন আক্রান্ত মিলেছে। ইরানে মঙ্গলবার 13,000 রোগী শনাক্ত হয়েছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শেষ 16র আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়েছে গ্যালাকটিকোস। শেষ 16 নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি।
সালজবুর্গের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে বায়ার্ন, আর অলিম্পিয়াকোসকে 1-0 গোলে হারায় ম্যান সিটি। তবে অঘটনের শিকার লিভারপুল আটালান্টার কাছে হেরেছে 2-0 গোলে। চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। প্রথম 2 ম্যাচ পর আগের রাউন্ডে জয়ের দেখা পেলেও তাদের পারফরমেন্স ছিল না মান অনুযায়ী। ইন্টার মিলানকে আবারও হারিয়ে স্বরূপে ফেরার আভাস দিলেন টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নকআউট পর্বে ওঠার আশাও জোরালো করল জিনেদিন জিদানের দল। এদিকে সালজবুর্গের বিপক্ষে সহজ জয় নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তিন পার্বত্য জেলায় চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কঠিন চিবর দান। বিগত বছরগুলোতে বৌদ্ধ বিহারগুলোতে কোমর তাঁতের মাধ্যমে চিবর তৈরি হলেও এবছর তা হচ্ছে সীমিত পরিসরে। তবে এ দানোৎসবকে ঘিরে আনন্দের কমতি নেই। হাজারো মানুষ অংশ নিচ্ছে এই উৎসবে। তুলা থেকে সুতা তৈরি করে 24 ঘন্টার মধ্যে কোমর তাঁতে বোনা চিবর গৌতম বুদ্ধকে দান করেছিলেন পুণ্যবতী নারী বিশাখা। কাজটি কঠিন বলে এর নামকরণ করা হয় কঠিন চিবর দান। এই স্মৃতি ধরে রাখতে 1974 সালে প্রয়াত বনভান্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই রীতি চালু করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ দানে অংশ নেওয়ার মাধ্যমে পাপ দূর হয়ে অশেষ পুণ্য অর্জন করা যায়। এবছর কঠিন চিবরদানের মাধ্যমে নিজেদের পুণ্য অর্জনের পাশাপাশি পৃথিবী থেকে করোনা দূর হওয়ার প্রার্থনাও করছেন পুণ্যার্থীরা। বোনার পরে এটা আবার সেলাই হবে, সেলাই করার পরে তারপর এটা বান্দেদেরকে দান করব। বিশাখা যে পূর্ণতা অর্জন করেছেন, আমরাও যেন সে পূর্ণতা অর্জন করতে পারি, এজন্য আমরা কঠিন চিবর দান করি। উৎসবে যোগ দিতে কল্পতরু, চিবর সহ দান করার নানা সামগ্রী নিয়ে নেচে গেয়ে বিহারে বিহারে হাজির হচ্ছেন বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিগত বছরগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিহারগুলোতে চিবর তৈরি করা হলেও এবছর করোনার কারণে অনেক বিহারেই তা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে সব আয়োজন। গত বছর আমরা 40টা বিন এখানে তৈরি করেছিলাম। এবছর করোনার কারণে 15টা বিন তৈরি করতেছি। ভগবানের কাছে আমরা চাচ্ছি যে হেতু জগতের সকল প্রাণী সুখী হয় এবং আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি, সকলের যাহাতে কল্যাণ মঙ্গল বয়ে আনে, এই কামনা করছি। প্রতি বছর সবশেষ কঠিন চিবর দান করা হয় রাঙামাটির রাজবন বিহারে। উৎসবে যোগ দেন দেশ বিদেশের দর্শনার্থীরা। মূলত 3 মাস বর্ষাবাস করে কঠিন চিবর দানের মধ্য দিয়ে ধর্মপ্রচারে বেরিয়ে পড়েন বৌদ্ধ ভিক্ষুরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।